সংবিধানে রাতের ভোটের আটকানোর কথা বলা হয় নাই, কিন্তু সংবিধানে রাতের 3টা অবৈধ নির্বাচনের কথা কোথাও লেখা নাই, কিন্তু সংবিধান হাসিনাকে আটকায়ও নাই। সংবিধান হাসিনাকে স্বৈর শাসক হতে ফ্যাসিলিটেট করেছে। আমরা এই যে ছুঁড়ে ফেলে দেওয়া এই কথাটা, এই টোনিংটা খুব নেগেটিভ শোনায়। কিভাবে একটু বুঝিয়ে বললে আমার বুঝতে সুবিধা হবে। আপনি দেখেন নির্বাচন কমিশনকে আপনি যে বললেন শাস্তি দিয়ে জুডিশিয়ারি, প্রধান বিচারপতি থেকে শুরু করে একটু সংবিধানের কোন ধারা 55 ধারায় কি আছে, 55 অনুচ্ছেদে আছে যে একটা যখন উনি প্রধানমন্ত্রী যেরকম ধারণ করবে পুরো মন্ত্রী পরিষদ সেই রূপ ধারণ করবে। 48(3) অনুচ্ছেদে তার সুপারিশ ক্রমেই হচ্ছে আপনার বিচারপতি নিয়োগ হবে। এখন এবং আপনি দেখেন আমাদের কি হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত, অন্য জায়গায় কিন্তু আমাদের এখানে হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত, মানে একজন মন্ত্রীও নির্বাচিত হয়ে আসেন, প্রধানমন্ত্রীও নির্বাচিত হয়ে আসেন। অন্য জায়গায় কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রী হয় মন্ত্রীদের মধ্যে প্রথম সহকর্মী, কিন্তু আমাদের এখানে উনি হচ্ছে প্রধান, ওনার অধীনে বাকি মন্ত্রীরা, উনি যখন খুশি তাকে যে মন্ত্রণালয় দিতে পারবে, যে মন্ত্রণালয় থেকে বের করতে পারবে, এবং তাকে যে যোগ্য না তাকে মানে সবকিছু তার হুকুমের মধ্যে হবে। এবং 70 অনুচ্ছেদ দিয়ে তো সে পুরা হাত পা বেঁধে রেখেছে। তারপর আপনি দেখেন যে আমরা কি চাচ্ছি, আমরা এখন চাচ্ছি মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থা। এতদিন ছিল প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা। আপনি প্রধানমন্ত্রী যে একই দলের না থাকলে আপনি জাতীয় কাউন্সিলের এনসিসির মাধ্যমে যদি আমি নির্বাচন কমিশনের একটা স্বাধীন নিরপেক্ষ যদি নির্বাচন কমিশন দিয়ে যদি আমি নির্বাচন সুষ্ঠু করতে পারি, তাহলে কি হবে, সেই নির্বাচন কমিশন সব দলের জন্য নিরপেক্ষ থাকবে। আমরা তো দেখেছি প্রধানমন্ত্রী এই আইন শৃঙ্খলা নির্বাচন কমিশন এই জুডিশিয়ারিকে, যদি প্রধান বিচারপতি সিনহার কথা ঠিক হয়ে থাকে, প্রধানমন্ত্রী সামান্য একজন কর্মচারী সিনহাকে বের করে দিয়েছে দেশ থেকে। তাহলে এগুলো তো আমরা দেখেছি, আমরা কিন্তু এগুলোতে ব্লক দিতে চাই এবং সুস্পষ্টভাবে এই মৌলিক সংস্কারে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন সুস্পষ্টভাবে কিন্তু এই প্রত্যেকটা জিনিস লিখে বলে দিয়েছে। এবং আপনি দেখেন যে প্রধানমন্ত্রী যখন আরেকটা মন্ত্রণালয়কে, মানে তার গত হাসিনার আমলের কথা বলছি, তার নিজস্ব একটা মন্ত্রণালয় ছিল যেখানে 6 জন মন্ত্রী মর্যাদার উপদেষ্টা ছিল, 6 জন অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সহকারী সচিব ছিল। সেই প্রধানমন্ত্রীর সচিবালয় অন্যান্য মন্ত্রী দ্বারা যেসব মন্ত্রণালয় চালিত হতো সেগুলোর উপর হুকুমদারি করত। তো এগুলো তো সব কিছুই ছিল। প্রধানমন্ত্রী তো এই সংবিধানকে ব্যবহার করেই কোনো প্রশ্ন না রেখে, যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আওয়ামী লীগ সংগ্রাম করেছে, সবার অমতে গিয়ে পঞ্চদশ সংশোধনী এনে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সে বাতিল করেছে। তার নিজের দলেও এটার এগেইনস্টে ছিল, বিচারকরাও এটার এগেইনস্টে ছিল। আমি একটু শেষ করি। এই 2/3 তো একটা পুরা একটা খোলস, এটা তো আরেকটা ম্যাজিক। এটা জনগণের, এটা আপনারা মনে করেন যে এটা জনগণ বুঝে না, জনগণ বুঝে। 2/3 মানে কি, একটা রাজনৈতিক দল ভোট পায় 35 to 40%, ধরে নিলাম 40% ভোট পায়, 100 জনে 40, তার 2/3 কত, 28%। এই 28% কি পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না, সংবিধানের মতো বিষয়ে করে না। আর এই যে গণপরিষদের কথা কিন্তু আমরা প্রথম বলছি না, এই জিয়াউর রহমান সাহেব কিন্তু 2বার সামরিক ফরমান জারি করেছেন। এটা রিসেন্টলি আমরা পড়ছিলাম, একবার 77-এ, একবার 78-এ। উনি কিন্তু প্রত্যক্ষ ভোটে প্রথমে গণপরিষদ করে সংবিধান এবং পরবর্তীতে সেটা জাতীয় সংসদে রূপান্তর করার কথা বলেছেন। পরে ওটা উনি বাস্তবায়ন কেন করেন নাই জানি না, ওইখানে ওটা লেখা নাই, কিন্তু উনি এই ফরমান জারি করেছেন। তাহলে সংবিধান বিদ্যমান থাকা অবস্থায়, জাতীয় সংসদ থাকা অবস্থায় যে গণপরিষদ করে নতুন সংবিধান প্রণয়ন করা যাবে না, এই যে বিএনপি এটা বলে, এটার খোদ উল্টো ওনাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কিন্তু খোদ দেখিয়েছেন, বলেছেন, 2বার ফরমান জারি করেছেন সামরিক। তাহলে আমরা কিন্তু একদম আউট অফ দ্য নোওয়্যার, একদম মঙ্গল গ্রহ থেকে এনে কথা বলছি না। পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে যেখানে স্বৈর শাসককে কেটে বাদ দিয়ে গণতন্ত্রের দিকে যেতে হয়েছে, সেখানে কিন্তু গণপরিষদ, একটা নির্বাচিত গণপরিষদই একটা সংবিধান প্রণয়ন করেছে।